আপনার এমপি না হয়ে কবি বা সাহিত্যিক হওয়া দরকার ছিল। হলে ভালোই হতো। তোমার আর আমার নামে পুরো একটা উপন্যাস লিখে ফেলতাম। উপন্যাসের প্রথম পাতায় লেখা থাকবে আমি এক মায়াবতীর প্রেমে উন্মাদ, আর শেষ পাতায় লেখা থাকবে মায়াবতী আমার, শুধু এবং শুধুই আমার। আর এক মনে অর্ণবের পাগলামো কথাবার্তা শুনে যাচ্ছে। মানুষটা মনে হচ্ছে আজকে তার সকল আবেগ অনুভূতি ঢেলে দিবে আনায়ের ওপর। তবে আনায়া তো আবেগ অনুভূতি সামলাবে কিভাবে? নিজে যে বেসামাল হচ্ছে ধীরে ধীরে, মনের উপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে প্রতিনিয়ত। অশান্ত মনটা বরাবর অপর পাশের মানুষটার প্রেমে পড়তে ইচ্ছে করছে। মানুষটা নিজে তো পাগল হয়েছে, এখন সেই সাথে ওকেও পাগল বানানোর পায়তারা করছে। ফাঁচি লোক একটা। আর যদি শেষ পৃষ্ঠায় বিচ্ছেদ লেখা থাকে তবে? অর্ণব শান্ত কণ্ঠে বলল, প্রণয়ের পাতায় বিচ্ছেদ বেমানান, বড্ড বেমানান। বিচ্ছেদ হলে যে আমি নিঃস্ব হয়ে যাব, তাই এসব কথা ভুলেও মুখে এনো না মায়াবতী। আনার লোকটার কথায় মায়া হলো। একটা মানুষকে কতটা চাইলে তার বিচ্ছেদে নিঃশেষ হওয়া যায় আনায়া তা জানে না। তবে অর্ণবকে দেখলে খানিকটা তার আভাস পাওয়া যায়। অর্ণব চুপ মেরে গেল। আনায়া বুঝলো তার এইভাবে বলা ঠিক হয়নি, তাই কথাগুলাতে জিজ্ঞেস করলো, ইদানিং অন্য মেয়েদের লাইন মারা শুরু করেছেন নাকি এমপি সাহেব? এমনটা মনে হওয়ার কারণ? বিগত কয়েকদিন যাবৎ পাত্তা কম দিচ্ছেন মনে হচ্ছে। অন্য মেয়ে পেয়ে গিয়েছেন নাকি? এই জন্যেই বলি এমপিদের চরিত্র একটুও ভালো হয় না। অর্ণবের বুঝতে দেরি হলো না আনায়া ওকে জ্বালানোর জন্য এসব বলেছে। তবে অর্ণব শিকদার যে জ্বালার মানুষ না, সেটা জানানোর মানুষ। ওপারে ঠোঁট দ্বারা নিচে ঠোঁট কামড়ে ধরে শুধালো, আমিও জেলাস। জেলাস? আর আমি তাও আপনাকে নিয়ে? হাহ, মোটেও না। তাহলে আমি তোমায় পাত্তা দিলে কি না দিলে কি, তুমি তো আর আমাকে ভালোবাসো না। আনায়া তীব্র অভিমান নিয়ে বলল। হ্যাঁ, সেটাই তো, আমার কি? আনায়া অভিমান বুঝতে পেরে অর্ণব হেসে দিল। মেয়েটা যে নিজের ফাঁদে নিজেই পড়ে গেছে। একটুখানি পিচ্চি মেয়ে এসেছে অর্ণব শিকদারকে জ্বালাতে, তাও কি সম্ভব? ঠোঁটের কোণে হাসি বজায় রেখে বলল, শোনো মেয়ে, অর্ণব শিকদারের জীবনে একজন নারী ব্যতীত অন্য কোনো নারীর অস্তিত্ব নাই। সে এক নারীতে আসক্ত পুরুষ। সেই এক নারীর জন্য সে হাজার নারীকে এক নিমিষে প্রত্যাখ্যান করতে প্রস্তুত। আনায়া মনটা আনন্দে নিচে উঠল। তবে কেন সেটাও নিজে বুঝলো না। অর্ণব তো তার নাম উচ্চারণ করেনি, তাও কেন তার এত আনন্দ উল্লাস? ইচ্ছে করলো চুপ করে অর্ণবের গালে একটুখানি চুমো দিতে। পর মুহূর্তে নিজের ভাবনায় নিজেইকে গালি দিল। ছিছি, কি বিচ্ছিরি চিন্তা ভাবনা তার! আনার মাথা থেকে ঝেড়ে সকল চিন্তা বাদ দিল। এই লোককে নিয়ে ভাবতে গেলে দেখা যাবে তার ভাবনা আর এর জীবনে শেষ হবে না। এভাবে দীর্ঘক্ষণ চলল দুজনের কথোপকথন। পুরোটা সময় আনায়া মন দিয়ে শুনল অর্ণবের কথাগুলো, তার আবেগ অনুভূতি ভালোবাসা সব। আনায়া বারংবার মুগ্ধ হয় মানুষটার কথায়। অর্ণব যেন এক ম্যাজিকের নাম, যে আশেপাশে থাকলে আনায়া খুশি থাকে। সকাল সকাল আনায়া তৈরি হচ্ছে। অনেকগুলো দিন হয়ে গেছে ভার্সিটি যাওয়া হয় না। সামনে পরীক্ষা। এখন ভার্সিটি গিয়ে ফ্রেন্ডের কাছ থেকে সকল নোট সংগ্রহ করতে হবে, না হয় ফেল নিশ্চিত। ওর ফেল কেউ আটকাতে পারবে না। অর্ষা সফায় বসে বসে ফোন দেখছে। প্রায় দিন ওকে এসে বসে থাকতে হয় আনায়ার জন্য। যদিও ইচ্ছে করে আগে আগে চলে আসে। ওর শখের পুরুষটা যে এই বাড়িতেই থাকে। তার মুখ দেখে দিনের সূচনা না করলে দিনটা কেমন পানসে পানসে লাগে অর্ষার নিকট। অর্ষা ফোন দেখছে, এমন সময় সিঁড়ি দিয়ে কারো নেমে আসার শব্দ শুনতে পেল। অর্ষা ফোন থেকে চোখ তুলে ওপারে তাকালো। ওর এই তাকানোই যেন ওর ধ্বংস ডেকে আনলো। সাদা শার্ট, কালো প্যান্ট, গলায় টাই, হাতে কোট ঝুলানো, শার্টের হাতা কোণে পর্যন্ত গুটিয়ে রাখা। সব মিলিয়ে আবিরকে ফর্মাল ড্রেসে দারুণ লাগছে। অর্ষা কয়েক সেকেন্ডের জন্য পলক ফেলতে ভুলে গেল। মানুষটা এত সুন্দর কেন? এই যে অর্ষা নামক এক রমণী তার দিকে ক্যাবলা কান্তের মতো তাকিয়ে আছে, সে কি খেয়াল তার আছে? মোটেও নেই। তার জন্যই তো এত স্বাচ্ছন্দ্যে ফোন ঘাটতে ঘাটতে নিচে নামছে। আবির যে বসলো টেবিলে, আশেপাশে কোনো কিছুর দিকে তার খেয়াল নেই। আবিরের অপর পাশে বসা আয়ান ডেকে উঠল, বর্ষা, সকালে খেয়েছো? না খেলে এসো, আমাদের সাথে বসে যাও। অর্ষার ঘোর কাটল। ওর নজর গেল অপর পাশে বসা আবিরের দিকে। লজ্জায় মাথা নামিয়ে বলল, না ভাইয়া, আমি খেয়ে এসেছি, আপনারা খান। আবির একবার ফিরেও তাকালো না। অর্ষার মাঝে মাঝে কষ্ট হয়, মনে প্রশ্ন জাগে। একতরফা ভালোবাসা এত কেন কষ্ট দেয়? এই কষ্ট না যাই সওয়া, না যাই কাউকে বলা।
এত কেন পোড়ায় ভালোবাসার অনুভূতিগুলো? তবে প্রশ্নের উত্তরগুলো কখনোই ওর কাছে ধরা দেয় না, সবসময় ধরা ছোঁয়ার বাইরেই রয়ে যায়, ঠিক আবির নামক পুরুষটার মতো। অর্ষা চোখ সরিয়ে নিল। মানুষটাকে যত দেখবে ততই তার লোভ হবে, শখের পুরুষকে একান্ত নিজের করে পাওয়ার লোভ। তাই অর্ষা আগে থেকে নিজেকেই সামলে রাখছে। আনা নিচে নামলো আরো 2 মিনিট পর। আনা নেমে আবিরের পাশে বসে খেতে শুরু করলো। আয়ান খাওয়ার মাঝে বলল, এত দেরি কেন? এতক্ষণ কি করছিলি? অর্ষার কাছে কখন থেকে তোর জন্যই বসে আছে। আরে ভাইয়া, ও আমার জন্য বসে থাকে না, ও তো বসে থাকে অন্য কারোর জন্য। আবির বুঝতে না পেরে বলল। মানে? আয়নের জিভে কামড় দিল। কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। অর্ষার দিকে তাকিয়ে দেখলো মেয়েটা ওর দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। আয়নের শুকনো ঢোক গিলল। অর্ষা ওকে একলা পেয়ে নিঘাত ওর খবর করে ছাড়বে। ভাইয়া, ওর কথা বাদ দিন তো। আমি শুধু ওর জন্যই বসেছিলাম। আরও অর্ষার সাথে তাল মিলিয়ে বলল, আরে ভাইয়া, আমি বলতে চেয়েছিলাম ও আমার জন্য না, ওর বেস্ট ফ্রেন্ডের জন্য অপেক্ষা করে। আর ওর বেস্ট ফ্রেন্ড তো আমি। মজা করছিলাম আমি তোমাদের সাথে। কথাগুলো বলে আনা হাসার চেষ্টা করলো। আবির বলল, ও আচ্ছা, তাই বল। এরপর আর কোনো কথা হলো না। আনার খাওয়া হলে অর্ষাকে নিয়ে বাইরে এলো। অর্ষা দুম করে ওর পিঠে কিল বসিয়ে দিয়ে বলল, হারামি, ভাইয়ের সামনে কি সব উল্টোপাল্টা বলছিলি? ভাইয়া কিছু বুঝে গেলে তখন কি হতো? আনার পিঠে ডলতে ডলতে বলল। বোঝনি তো, তুই এত টেনশন নিস কেন? অর্ষা কিছু বলল না। আনায় ফের বলল, আস্তে মারবি তো, পিঠটা জ্বলে যাচ্ছে আমার। একদম বেশ করেছি, আরো জোরে মারা উচিত ছিল। এরকম করলে তোকে ভাবি বানাবো না, বলে দিলাম। অর্ষা কিছু বলবে তার আগে আবিরের কণ্ঠস্বর শোনা গেল। তাড়াতাড়ি আয়, আমার দেরি হয়ে যাচ্ছে। আনায় অর্ষার কথা বাড়ানো না, চুপচাপ উঠে বসলো গাড়িতে। আবির সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলতে শুরু করলো আপন গন্তব্যে। যদি আপনি অন্তর থেকে কাউকে চান, জেনে রাখুন সেই মানুষটিও আপনাকে ভেবেই ঘুমোতে চাই। অর্ষা বিড়বিড় করে লাইন দুটো আওড়ালো। হুমায়ূন আহমেদের লেখা বিখ্যাত দুটি লাইন। ক্লান্ত বিকেলে ছাদে দাঁড়িয়ে আছে অর্ষা। তার মন মেজাজ কিছুই ভালো নেই। নিজেকে কেমন উন্মাদ উন্মাদ লাগছে। ইচ্ছে করছে পাগলামো করতে। তাই নিজে নিজে কি সব আবল তাবল বকে যাচ্ছে তার ঠিক নেই। বিড়বিড় করা শেষে হুট করে শব্দ করে হেসে দিল, তা উচ্চ স্বরে। অতঃপর হাসতে হাসতে বলল, কবি, আপনি কি নিদারুণ মিথ্যা কথাটাই না বললেন? এত মিথ্যা আশা কেন দেন আপনারা বলুন তো? করুণা হয় বলে? যারা একপাক্ষিক ভালোবাসে তাদের সান্ত্বনা দিতে? কিন্তু আপনি কি জানেন এগুলো সান্ত্বনা চেয়ে আকাঙ্ক্ষা বেশি বাড়িয়ে দেয়? এই যে আবির ভাই মানুষটা কখনো আমার দিকে ভালো করে তাকায় না, কথা বলে না, আমার চোখে চোখ রাখে না। সে কিভাবে আমায় নিয়ে ভাববে? এটা কি আদৌ সম্ভব? হুম, এইগুলো ডাহা মিথ্যা কথা। এতটা মিথ্যা না বললেও হতো কবি। কথাগুলো শেষ না করতে আবার হেসে দিল। এই মুহূর্তে অর্ষাকে দেখলে নিঃসন্দেহে কেউ বলবে ওর ওপর জিনে আসর করেছে। না হলে স্বাভাবিক কেউ এভাবে হাসতে পারে নাকি? আনায়া খোলা চুলে দৌড়ে দৌড়ে ছাদে উঠছে। হুট করে তার ছাদে আসার শখ জেগেছে। যদিও ওর সবকিছু তো হুটহাট প্ল্যান ছাড়াই হয়। ছাদে পা রাখতেই কপাল কুঁচকে এলো। এত জোরে জোরে হাসছে কে? তাও আবার এমন শব্দে। মনে হচ্ছে আশেপাশে কোনো জায়গা থেকে আসছে। আনা এগিয়ে গেল। পাশের ছাদে দাঁড়ানো অর্ষাকে এভাবে হাসতে দেখে ভরকে গেল। শান্তশিষ্ট মেয়েটা হঠাৎ এভাবে উম্মাদের মতো হাসছে কেন? অর্ষা, এই অর্ষা, পাগলের মতো হাসছিস কেন এভাবে? মনে সুখে। পাগল হলি নাকি? অর্ষা হাসি থামালো। মুহূর্তের ব্যবধানে নিজের আগের রূপে ফিরে এলো। সে আগের অর্ষা। আরে তেমন কিছু না, হুট করে একটা হাসির ঘটনা মনে পড়ে গেল, তাই হাসছিলাম। আনা হাঁপ ছেড়ে বাঁচল। পাশাপাশি বাড়ি হয়, বাড়ির ছাদও কাছাকাছি। আনাদের ছাদে টপকে অর্ষাদের ছাদে যাওয়া যায়। আমি তো ভেবেছিলাম তুই বুঝি ভাইয়ার বিরহে পাগল হলি। তুইও না। এখন তোর কথা বল। আমার কথা কি বলবো? প্রেম কেমন চলছে? প্রেম? তাও আমার? হ্যাঁ, বান্ধবী তুমি যে লুকিয়ে লুকিয়ে অন্য ভাইয়ের সাথে লাইন মারো, সেটা কি আমি জানি না ভেবেছ? আমাকে কি এতটাই বোকা মনে হয়? আরে দূর, কি বলছিস? এসব কিছুই না। বিয়ে কবে করছিস? দেখা যাক কখন করি। আনা এক প্রকার চিল্লে উঠল। ওর চোখে মুখে খুশির ঝিলিক। সত্যি? তুই রাজি হলি অবশেষে? রাজি হলাম কোথায়? ঢং বাদ দে তো। আনার বিপরীতে কিছু বলবে
তার আগে ওর হাতের ফোন বেজে উঠল। আনা একবার ফোনের দিকে তাকাচ্ছে তো একবার অর্ষার দিকে তাকাচ্ছে। এই সময়ে অর্ণবকে কল দিতে হলো, কিন্তু অর্ণব তো এখনো এই সময় কল দেয় না। আজ হঠাৎ দিল যে? অর্ষা আনায়ের কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, ঢং বাদ দে, কল রিসিভ করতে পারিস, আমি কিছু মাইন্ড করব না। আনায় অর্ষাকে কিছু বলল না, চোখ রাঙ্গানি দিয়ে এক কোণে চলে গেল। ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে অর্ণবের পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। আনায়া যথেষ্ট চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক রাখার, তবে পেরে উঠছে না। অর্ণবের কণ্ঠস্বর শুনলে কেমন যেন লাগে, বুকের মাঝে দ্রিম দ্রিম শব্দ হয়, হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যায়। আনায়া সারা শব্দ না পেয়ে অর্ণব ডেকে উঠল। মায়াবতী, আনায়া মৃদু স্বরে জবাব দিল, জি। বিরক্ত করলাম? উহুম, তাহলে চুপচাপ যে। এমনি। আপনি হঠাৎ এই সময় ফোন দিলেন? তোমায় খুব বেশি মিস করছিলাম। আনায়া চুপ, কোনো উত্তর করল না। অর্ণব শুধালো, দেখা করতে পারবে? এখন? হ্যাঁ। কিন্তু কিন্তু কি? আনা একটু সময় নিল। অর্ণবের কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে বড্ড আশা নিয়ে বলেছে ছেলেটা। এখনো যদি বলে দেখা করতে পারবে না, তাহলে অর্ণব নিশ্চয়ই নিরাশ হবে। আনার ইচ্ছে করলো না মানুষটাকে নিরাশ করতে, ইচ্ছে করলো তার পাগলামেতে নিজেও কিছুটা পাগল হতে। কিছু না, আপনি বলুন কোথায় আসতে হবে। অর্ণবের ঠোঁটের কোণে লেগে থাকা হাসি চড়া হলো। আনায়া যে এত সহজে মেনে যাবে ও সেটাও ভাবেনি। তবে কি আনায়ের মনে ওর জন্য জায়গা তৈরি হয়েছে? আনায়া আস্তে আস্তে ওকে মেনে নিচ্ছে। তোমাদের বাড়ির কাছে যে পার্কটা আছে সেখানে চলে এসো। ঠিক আছে। আনায়া কল কেটে দিল, কিন্তু এখন যাবে কিভাবে? ওকে তো একা বের হতে দিবে না। কি করা যায়? মাথায় এলো অর্ষার কথা। অর্ষার কাছে যেতে ও জিজ্ঞেস করলো, কি রে, কি বললো অর্ণব ভাইয়া? বললো দেখা করতে। তো যা, দেখা করে আয়। আনায়া দোনা মনে করে বলল, কিন্তু কিভাবে যাব বল? তুই তো জানিস আমায় একা যেতে দিবে না। তাহলে তুই চল না প্লিজ। আমি তোদের মাঝে কি করব? কাবাব মে হাড্ডি হব? প্লিজ দোস্ত চল না, আমি তোকে তোর পছন্দের ফুচকা খাওয়াবো। ডিল? ডিল। ঠিক আছে, তুই রেডি হতে যা, আমি রেডি হয়ে তোদের বাসায় আসছি। আনায়া খুশি মনে নিচে নেমে এলো। গুনগুন করে গানও গাইছে। আনায়া পুরো ফুরফুরে মরে আছে। আলমারির সকল কাপড় উলট পালট করে ফেলেছে, তাও মন মতো জামা পাচ্ছে না। অবশেষে কালো রঙের চুড়িদার সিলেক্ট করলো। আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে। হাতে মুঠো ভর্তি কালো রঙের রেশমি চুড়ি, কানে ঝুমকো, চোখে গাঢ় কাজল, মুখে অল্প বিস্তর সাজ। বেশ আনায়া তৈরি। নিজেকে শেষবার আয়নায় দেখে নিল। খারাপ না, ভালোই লাগছে। নিচে নেমে দেখলো অর্ষা এসে গেছে। রান্নাঘরে থাকা আশালতা বেগমকে হাঁক ছেড়ে বলল, আম্মু, আমি আর অর্ষা পাশের পার্কে ঘুরতে যাচ্ছি, তুমি চিন্তা করো না। তাড়াতাড়ি ফিরিস। দুজন বাড়ি থেকে বেরিয়ে এলো। রিক্সা ডেকে উঠে বসলো। পার্কটা আনায়দের বাড়ি থেকে হেঁটে গেলে 10 মিনিটের রাস্তা, কিন্তু এখন হেঁটে গেলে দেরি হয়ে যাবে। রিক্সা এসে পার্কের সামনে থামলো। দুজনে নেমে পড়লো। ভাড়া মিটে এগিয়ে চললো পার্কের ভিতরে। আনায়ের চোখ দুটো চাতক পাখির ন্যায় অর্ণবকে খুঁজছে। মানুষটা কি এসেছে নাকি আসেনি? বিকেল টাইম হয়, পার্কে মানুষ খুবই কম। যারাও আছে তারা তাদের মতো বসে আড্ডা দিচ্ছে, কেউ বা হাঁটাহাঁটি করছে। কিছুটা এগোতে দেখা হলো তাপসের সাথে। তাপস বিনস্ত্রতার সাথে আনায়াকে সালাম দিল, অতঃপর জানালো অর্ণব কোথায় আছে। আনায়া অর্ষাকে বলে সেদিকে চলে গেল। বেঞ্চের এক প্রান্তে বসে আছে অর্ণব। পিছন থেকে দেখে আনায়ের ওকে চিনতে ভুল হলো না। আনায়া নিঃশব্দে হেঁটে যেয়ে বেঞ্চের ওপর প্রান্তে বসলো। অর্ণব কলে কথা বলছিল। পাশে কারো অস্তিত্ব টের পেয়ে ফিরে তাকালো, অতঃপর অপর পাশের ব্যক্তিকে রাখছি বলে কল কেটে দিল। আনায়ার মাঝে উত্তেজনা কাজ করছে। লোকে প্রেম করলে যেমন অনুভূতি হয়, ওর তেমন ফিল হচ্ছে। তবে আজকে সেটা মোটেও না। আনায়া খেয়াল করে দেখলো অর্ণবের মুখে মাস্ক পরা। ওর ভ্রু কুচকে এলো। মাস্ক পরে এমন চোরের মতো মুখ লুকিয়ে এসেছেন যে? তোমার কাছে আমায় চোর লাগছে? এখানে যদি এভাবে না এসে সাধারণভাবে আসি তাহলে এখানে ভিড় লেগে যাবে। আশেপাশে যে সকল মেয়েদের দেখছো সব মেয়েরা আমাকে ঘিরে ধরবে। তখন নিশ্চয়ই তোমার ভালো লাগবে না? তোমার কথা ভেবেই আমি এভাবে এসেছি, আর তুমি আমাকে চোর বলছো? আনায়া মুখ ভেঙে বলল, ভিড় জমে যাবে তা ছাই, ভাব নেওয়া বন্ধ করুন। মেয়েদের তো আর খেয়ে দিয়ে কাজ নেই, তারা আপনার পেছনে ঘুরবে। তাহলে মাস্কটা খুলেই ফেলি, কি বলো? থাক, খোলা লাগবে না। দুজনের মাঝে টুকটাক কথা হচ্ছে। পার্ক হলো জায়গাটা ভীষণ শান্ত, তেমন কোনো কোলাহল নেই। অর্ণব আয়না দুজন দিব্যি সময়টা অনুভব করছে।
কথার মাঝে আনায়া জিজ্ঞেস করলো, হঠাৎ জরুরি তলবের কারণ? মায়াবতীকে দেখার তৃষ্ণা জেগেছিল মনে, ভয়ঙ্কর রকমের তৃষ্ণা যাকে বলে। সেদিন না দেখা হলো আমাদের? সেদিন কোথায়? গুনে গুনে 5 দিন আগে। 5 দিনে এই অবস্থা? বেহাল অবস্থা। এই জন্যই তো খুব শীঘ্রই পার্মানেন্টলি তোমাকে আমার চোখের সামনে রাখার ব্যবস্থা করছি। বলেই হলো নাকি? দেখা যাক হয় কিনা। আনা অর্ণবের কথা তেমন পাত্তা দিল না, কেমন খাপ ছাড়া ভাব। তবেও তো আর জানে না ওর জন্য সামনে কি অপেক্ষা করছে। অর্ণব একধানে তাকিয়ে আছে আনায়ার দিকে। পলক ফেললে যেন মূল্যবান কিছু হারিয়ে যাবে, তাই পলক ফেলা বারণ। আনায়া মৃদু স্বরে অর্ণবকে ডাক দিল, তবে অর্ণবের কোনো সারা শব্দ নেই। আনায়া এবারে একটু জোরেই ডাক দিল। অর্ণব ভরকে গেল। আনায়া দুষ্টু হেসে বলল, এভাবে তাকাবেন না এমপি সাহেব, মায়াবতীর প্রেমে পড়ে ছাড়খাড় হয়ে যাবেন। মায়াবতীর প্রেমে ধ্বংস আমি, শুধু মায়াবতীকে আমার করে পাওয়াটাই বাকি। সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে। বিকেলের সিগ্ধ আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে পশ্চিম আকাশে। নীল আকাশ ছেয়ে যাচ্ছে লাল রঙা আভায়। বাতাসে মৃদু শীতলতার ছোঁয়া, হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। রোমান্টিক ওয়েদার। এই ক্লান্ত বিকালে প্রেয়সীর হাত নিজের হাতের মাঝে নিয়ে হাঁটার মতো শান্তি বোধহয় আর কিছুই নেই। অর্ণবের মনে বইছে বসন্তের হাওয়া, প্রণয় দোলা দিচ্ছে মনে মনে। অপরদিকে আনায়া সময়টা অনুভব করছে। ওর জীবনে প্রথম কোনো পরপুরুষের সংস্পর্শে আসা। সবসময় ভাই বা বাবার হাত ধরে ওর পথ চলা, তবে ওর মনে হচ্ছে এই হাতটা বিশ্বস্ত। বাবা ভাইয়ের হাত যেমন ওকে সবসময় আগলে রাখে, তেমন এই হাতটাও ওকে আগলে রেখেছে। মনের মাঝে ভয়ও হচ্ছে, আবার খুশি খুশিও লাগছে। ভয়, জড়তা, আনন্দ সবকিছুর সংমিশ্রণে মিশ্র অনুভূতি হচ্ছে আনায়ের। দুজনে উপভোগ করছে সময়টা। অপরদিকে অর্ষা নিজের মতো ঘুরছে। একা একা ঘোরার মজাই আলাদা। ওর তো আর কেউ নেই যে ওর হাত ধরে ঘুরবে, তাই একাই ঘুরছে। পার্কের প্রতিটা জায়গায় ওর চেনা। অর্ষা হাঁটতে হাঁটতে এক পাশে চলে গেল। একটু এগোতেই দেখলো দুটো কুকুর ঘেউ ঘেউ করছে। অবস্থা সুবিধার মনে হচ্ছে না। এই বুঝি দুটোর মাঝে মারামারি শুরু করলো। অর্ষা ছোটবেলা থেকে কুকুর অনেক ভয় পায়। যখন ওর বয়স 5 কি 6, তখন একবার ওকে কুকুর কামড়েছিল। সেবার অর্ষার সে কি কান্না! গুনে গুনে 14টা ইঞ্জেকশন দিতে হয়েছিল। চোখের জলে নাকের জলে এক হয়েছিল ওর। অর্ষা ভাবলো টুপ করে কেটে পড়বে, সেই মতে আস্তে করে সরে আসতে নিল। তার আগেই শুরু হয়ে গেল দুটোর মারামারি। আশেপাশে তেমন মানুষ নেই, এ পাশটা একদম ফাঁকা। অর্ষা সরে আসার আগেই কুকুরগুলো ওর দিকে দৌড়ে আসতে নিল। অর্ষার পা যেন ওখানে আটকে গেছে, মনে হচ্ছে ঘাসের সাথে পা চিপসে আছে। এদিক ওদিক সে সরবে সেই খেয়াল নেই, ওর মাথা কাজ করছে না। কুকুরটা যখন অর্ষার কাছে একটু হলেও ওর গায়ে উঠে যাবে, এমন সময় পাশ থেকে কেউ হাতটা ধরে টান দিল। অর্ষা একটুর জন্য বেঁচে গেল, তবে শেষ রক্ষা হলো না। আচমকা হাত টান পড়ায় ভারসাম্য বোঝায় রাখতে না পেরে সোজা গিয়ে পড়ল সামনের মানুষটার বক্ষস্থলে। মিনিটের মাঝে কি থেকে কি হলো অর্ষার মাথায় কিছুই ঢুকলো না। বাক্কেলের মতো তাকিয়ে রইল সামনের মানুষটার দিকে। মিনিট 2 গড়ল, অর্ষা এখনো ঘরের মাঝেই আছে। এই মেয়ে, মাথা কি ঘিলু নেই নাকি জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে? ওভাবে ব্যাক প্লেয়ারের মতো দাঁড়িয়ে আছেন কেন? আর একটু হলেই তো কুকুরটা আপনাকে কামড়ে দিত, তখন কি হতো? ইনজেকশন খাওয়ার শখ জেগেছে, কথা বলছেন না কেন? কোন ধ্যানে ছিলেন শুনি? তাপসের ধমকে অর্ষা ঘোর থেকে বেরিয়ে এলো। মেজাজ খারাপ হলো ওর। বয়ফ্রেন্ডের ধ্যানে ছিলাম। খুশি? কুকুর কামড়ালে আমায় কামড়াবে আপনার কি? কুকুরের হাত থেকে বাঁচিয়ে কোনো রাজকার্য করে ফেলেননি যে এভাবে ধমক দিবেন। নিজে ভুল করবেন, মানুষ সাহায্য করলে তাকে ধন্যবাদ দেওয়ার বদলে তাকেই কথা শোনাচ্ছেন। বাহ! যে মানুষ সাহায্য করে খোটা দেয় তাই সাহায্য আমার প্রয়োজন নেই। অর্ষা চলে আসতে নিল। তাপস বিড়বিড় করে বলল, এই জন্যই বলে কারো ভালো করতে নেই। অর্ষা ঘুরে দাঁড়ালো, ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনাকে কি বলেছে ভালো করতে? আমি বলেছি না তো, তাহলে ভালো করতে আসার দরকার নেই। কথাগুলো বলে গটগট পায়ে চলে এলো। তাপস বেচারা তাকিয়ে আছে অর্ষার যাওয়ার দিকে। ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, মেয়ে তো নয়, যেন ধনী লঙ্কা। তাপস নিজের মতো দাঁড়িয়েছিল। কলাশায় এদিকে এসেছিল কথা বলতে। অর্ষাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়েছিল। যেখানে কুকুর দেখলে মেয়েরা 4-4টা লাফ মারে, সেখানে অর্ষা দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 কুকুরের মারামারি দেখছে। অবাক করা কাণ্ড।
একটু আগেই গিয়ে বুঝলো অর্ষা মারামারি দেখছে না ভয় পেয়ে জমে গেছে। অর্ষাকে কিছু বলবে তার আগে একটা কুকুর ওর দিকে এগিয়ে আসতে নিল। ওটার পিছনে অন্যটা। তাপস অত শত না ভেবে অর্ষার হাত ধরে টান দিল। তাপসের মনে মনে দুঃখ হচ্ছে। আগে জানতো মেয়ে মানেই ঝগড়াটে, আজকে সেটা দেখেও নিল। নিজেই সান্ত্বনা দিল। মেয়ে মানুষ হইতেই সাবধান। অর্ষা আনায়েদের কাছে চলে এলো, গাল ফুলিয়ে বলল, ভাইয়া পরে প্রেম করবেন, এখন আমার বান্ধবীকে ছাড়ুন, বাড়ি যাব। অর্ষার কথাই আনায়া লজ্জা পেল। অর্ণব দুষ্টু হেসে জিজ্ঞেস করলো, কেন শালিকা, জিজু হিসেবে আমার পছন্দ হয়নি? হবে না কেন? অবশ্যই হয়েছে। হবে না কেন? অবশ্যই হয়েছে। একেবারে ঝাক্কাস যাকে বলে। এখন আপনার বউ রাজি হলেও কাজে কি ডেকে আনবো? বউ তো রাজি হবেই একদিন আগে বা পরে। জিজু হিসেবে পছন্দ হলে চলে যেতে চাইছো কেন? অর্ষা বিড়বিড় করে বলল। আপনার চেলাকে পছন্দ হয়নি। অর্ণব স্পষ্ট শুনতে না পেয়ে শুধালো, কি বললে? সন্ধ্যা হয়ে এসেছে, তাই বাসায় যেতে হবে, না হয় টেনশন করবে। অর্ণব হতাশ গলায় বলল। তাহলে আর কি করার, যাও, চলো আমি তোমাদের ট্রিট দিব। অর্ষা হ্যাঁ বলতে যাবে তার আগে আনায়ার দিকে তাকিয়ে ইশারায় নাকচ করতে বলছে। আজকে না ভাইয়া, অন্য একদিন। আজকে আমরা যাই তবে। অর্ণব আনায়ার দিকে তাকিয়ে নমনীয় কণ্ঠে স্বরে বলল, সাবধানে যেও, নিজের খেয়াল রেখো মায়াবতী। তোমার সামান্য কিছু হলে যে অন্য কারো হৃদয়ে দহন করবে। অর্ণবের কথায় আনায়ার সাই জানালো। অতঃপর আনায়া অর্ষা চলে এলো। অর্ণব যতদূর আনায়াকে দেখা যায় ততদূর তাকিয়ে রইল। এ দেখার শেষ নেই। যত দেখবে ততই কম পড়ে যাবে। তপ্ত দুপুরে রোদের প্রকোপে গা জ্বলে যাওয়ার লক্ষণ। আনায়া নিজের ঘরে আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। একটু আগেই গোসল করে এসেছে। চুলগুলো ভালো করে মুছে এখন চুলের ভাঁজে চিরুনি চালাচ্ছে, সাথে গুনগুনিয়ে গান গাইছে। আয়নায় কারো প্রতিবিম্ব কল্পনা করে আঁকছে প্রণয়ের স্থির চিত্র। ঠোঁটে লেগে আছে মুস্কি হাসি। এমন সময় রুমে আগমন ঘটল মিহির। চুপি চুপি পা ফেলে আসছে সে। মনে হচ্ছে চুরি করতে এসেছে। আনায়ের পিছনে দাঁড়িয়ে কিছুক্ষণ ওর হাব ভাব পর্যবেক্ষণ করলো। তারপর ফিসফিস করে শুধালো, প্রেমে পড়ে গেছো নাকি আপু? হুম। কি সত্যি? মিহি এক প্রকার চিল্লিয়ে উঠল। আনায়ের হুঁশ ফিরল। এতক্ষণ কল্পনার শহরে বিচরণ করছিল। মিহির খুশি দেখে কে? আনায়া ওকে ধমক দিয়ে বসিয়ে দিল। কি হয়েছে, এমন ব্যাগের মতো লাফাচ্ছিস কেন? ফাইনালি তুমি প্রেমে পড়লে? তা কার প্রেমে পড়লে গো? অর্ণব ভাইয়ার? আনায়া মিহির কান টেনে ধরল। মিহি আউচ করে বলল, তোকে এত বেশি বুঝতে কে বলেছে বলতো? আমি বলেছি বুঝতে? আমি কোথায় বুঝলাম? তুমিই তো বললে। আমি কি বলেছি? এই যে আমি জিজ্ঞেস করলাম কারো প্রেমে পড়েছো নাকি, তুমি বললে হ্যাঁ। আরে গাধা, আমি বলেছি, হ্যাঁ না। আমি একটা বিষয়ে ভাবছিলাম, তাই তোর কথা খেয়াল করিনি। ভোরের মধ্যেই উত্তর দিয়েছি। এই জন্যই তো বলি তুমি আর প্রেম নিরামিষ একটা। তুমি বিয়েটা করছো না কেন? তুমি বিয়েটা করছো না তাই আমার বিয়েটাও হচ্ছে না। এই পড়াশোনা আর ভালো লাগে না। তবে রে, তাহলে এই ব্যাপার? আমার বিয়ের সাথে তোর বিয়ের কি কানেকশন? বড় বোনকে রেখে আমি কিভাবে ড্যাং ড্যাং করে বিয়ে করি বলো? তাই আগে তোমায় বিদায় করব, তারপর আমি। দাঁড়া, আজই ছোট মাকে বলছি তার মেয়ে বিয়ের জন্য উতলা হয়ে গেছে। তোকে যেন আচ্ছা মতো দেয় কতগুলা। এইটুকু ক্লাস 10-এ পড়া মেয়ে আসছে বিয়ে করতে, হ্যাঁ? মিহি সোজা আনায়ের পায়ে পড়ে গেল। অসহায়ের মতো বলল, আপু প্লিজ এগুলো আম্মুকে বলো না, তাহলে একটা মায়েরও নিচে পড়বে না, সব আমার পিঠে পড়বে। আর আমি তো ছোট বোন হিসেবে তোমার সাথে একটু মজা করছিলাম, এই আর কি। মিহির অবস্থা দেখে আনায়ের হাসি পাচ্ছে। তবে এখন হাসা যাবে না, কারণ এখন হাসা মানে মিহিকে আরো আশকারা দেওয়া। আনায়ের গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, এবার বলবো না। পরের বার এরকম বলে তোর খবর আছে বলে দিলাম। মিহি উঠে আনায়ের গলা জড়িয়ে ধরে বলল, আমি কিউট আপু। নিকোষ কালো আধারের চাদরে মোড়া কক্ষ, কোথাও নেই এক চিমটি আলোর হদিশ। এক নিমেষে হারিয়ে যাওয়া যাবে এই আধারের মাঝে। রকিং চেয়ারে বসে দোল খাচ্ছে এক মানব, কণ্ঠে শান্ত পরিবেশ বিরাজমান। কেমন গা ছমছম গুমট পরিস্থিতি। মানবের মস্তিষ্কে বনছে ষড়যন্ত্রের জাল, যে জালে আটকা পড়লে নিমেষে যেতে পারে কারো জীবন, ধ্বংস হতে পারে কারো অস্তিত্ব। পরিকল্পনা শেষে মানবটি উঠে দাঁড়ালো, অতপর হেসে উঠল উচ্চস্বরে। কি বিচ্ছিরি জঘন্য সে হাসি!
নিমিষে কারো শরীরে কাঁপুনি ধরাতে পারে। স্তম্ভ কক্ষ হয়, হাসির শব্দ প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে, বিকট সেই শব্দ। তবে মানবের সেই দিকে খেয়াল নেই, সে নিজের মতো উল্লাসে মত্ত। প্রভাতে কিরণ ছড়িয়ে পড়ছে ধরণীতে, নিকোষ কালো আধারকে ঠেলে সরিয়ে দিয়ে বিরাজ করছে সকালের মিষ্টি আলো। সময়টা অক্টোবরের শেষের দিকে, সকাল দিকটাই শীত শীত অনুভব হচ্ছে। গ্রাম অঞ্চলে কুয়াশাও পড়া শুরু হয়ে গেছে, ঘাসের ওপর বিন্দু বিন্দু পানি জমে আছে, সূর্যের আলোয় সেগুলো মুক্তোর মতো চিকচিক করছে। আনায়া চাদর জড়িয়ে আবেশে ঘুমিয়ে আছে। বেলা বাজে সকাল 7টা, 10টার ক্লাস। গতরাত অর্ণবের সাথে কথা বলে কাটিয়েছে। দুজন কথা বলতে বলতে কখন যে সময় পেরিয়ে গেছে দুজনের কারোরই খেয়াল নেই। ইদানিং অর্ণবের সংস্পর্শে এলে আনায়া যেন নিজের সত্তা ভুলে বসে, এক নিমেষেই হারিয়ে যায় অর্ণবের কথায় খেয়ে। মানুষটা এত সুন্দর করে গুছিয়ে কেন কথা বলে? তার কণ্ঠ, কথা বলার ধরন আনায়াকে মন্ত্রমুগ্ধ করে। কখন যে সময় কেটে যায় সেই খেয়াল থাকলে তো। ঘুমিয়েছে ভোরের দিকে, গভীর ঘুমে আচ্ছন্ন আনায়া। অপরদিকে মেহনাজ বেগম ছুটেছে ছেলের ঘরে। ছেলে তার ভোর বেলায় ওঠে, শরীর চর্চা করে, হাঁটতে বের হয়, অতপর এসে হাঁক ছাড়ে চায়ের জন্য। সে ছেলে এত বেলা অবধি ঘুমাচ্ছে, কারণ কি? ছেলের আবার কিছু হলো না তো? সারাদিন ছেলেটা বাইরে বাইরে থাকে, ঠিক মতো নিজের যত্নও নেয় না। এই নিয়ে ওনার আক্ষেপের শেষ নেই। আধারে আচ্ছাদিত কক্ষ, হিমশীতল পরিবেশ, কক্ষের তাপমাত্রা অস্বাভাবিক। বিছানায় ওবহে উদাম শরীরে বুক পর্যন্ত চাদর টেনে গভীর ঘুমে মগ্ন যুবক। পুরা রুম অন্ধকার করে রাখা। রুমে প্রবেশ করতে মেহনাজ বেগমের শরীরে কাঁটা দিয়ে উঠল। এই ঠান্ডা পরিবেশে তার ছেলে এসির পাওয়ার এত কম দিয়ে শুয়ে আছে কিভাবে? আবার জ্বর বাঁধিয়ে বসেনি তো? মেহনাজ বেগম রিমোট খুঁজে এসি অফ করলেন, জানালার পর্দাগুলো সরিয়ে দিলেন। অন্ধকার আচ্ছন্ন রুমে মুহূর্তে আলোকিত হয়ে গেল। মেহনাজ বেগম গিয়ে বসলেন ছেলের মাথার কাছটায়। দেখতে দেখতে ছোট্ট অর্ণব এখন কতটা বড় হয়ে গেছে। দুদিন বাদে বাড়িতে লাল টুকটুকে বউ নিয়ে আসবে। মেহনাজ বেগম ছেলের কপালে হাত ছোঁয়ালেন। না, তাপমাত্রা স্বাভাবিক। এতক্ষণে একটু শান্ত হলো মন। অনেকদিন হলো শান্তি মতো দুদণ্ড ছেলের দেখা পাওয়া যায় না। ছেলে মেয়ে বড় হলে যা হয় আর কি। সে এখন এমপি হয়েছে, দেশের সেবা করতে করতেই তার দিন শেষ। মেহনাজ বেগম দীর্ঘশ্বাস ফেললেন। অর্ণবের চুলগুলো এলোমেলো হয়ে আছে। ছেলের চুলের ভাঁজে হাত বুলিয়ে দিলেন, মৃদু স্বরে ডেকে উঠলেন, অর্ণব, এই অর্ণব, বাবা ওঠ, দেখ কত বেলা হয়ে গেছে। আধো আধো চোখ খুলে চাইলেও অর্ণব। কতদিন পর মায়ের মিষ্টি কণ্ঠে ঘুম ভাঙল। মাথায় মায়ের হাতের উষ্ণ স্পর্শে ছোটর কোণে হাসি ফুটল। উষ্ণতা পেয়ে বালিশ ছেড়ে মায়ের কোলে মাথা গুজে দিল। কি হয়েছে বাবা, শরীর খারাপ লাগছে? অর্ণব মাথা নেড়ে না জানালো। বলতে বলতে ছেলের গালে মুখে হাত ছোঁলেন। তাহলে কি হয়েছে? আজ এত বেলা অবধি ঘুমিয়ে আছিস যে? এমনিতেই তো ভোরবেলা উঠে যাস। অর্ণব ঘুম ঘুম কণ্ঠে বলল, তোমার বৌমার রোগে ধরেছে আম্মু, তাড়াতাড়ি বউ এনে দাও, না হয় আমার অসুখ ভালো হবে না। মেহনাজ বেগম ছেলের বাহুতে চাপড় মারল। আমি তোর মা হই, সেটা ভুলে গিয়েছিস, অসভ্য ছেলে। দুজনে একই কথা বলছো? আমি ছাড়া আর কে তোকে অসভ্য বলল? অর্ণব গাল ফুলিয়ে বলল। কে আবার? তোমার বৌমা? মেহনাজ বেগম হেসে উঠলেন, হাসতে হাসতে বললেন, একদম ঠিক বলেছে, বাবা বেটা দুজনেই অসভ্য, কারোর মুখে লাগাম নেই, বেজাল কোথাকার। আমায় বলছো ভালো কথা, আব্বুকে টানছো কেন? আমার সুপুরুষ আব্বা যান। মেহনাজ বেগম বিড়বিড় করে বলল, সুপুরুষ নাকি সেটা আমার জানা আছে। তুই ওঠ, উঠে ফ্রেশ হয়ে নিচে আয়, আমি তোর খাবার রেডি করছি। আর একটু ঘুমাই না? তুই ঘুমাতে থাক, ওদিকে সূর্য মাথার উপর উঠে গেছে। অর্ণব এক লাফে উঠে বসল। বিছানা থেকে নামতে নামতে বলল, না, এখন আর ঘুমানো যাবে না, শরীর চর্চা করতে হবে। এমনি তোমার বৌমা পাত্তা দেয় না, মোটু হয়ে গেলে আরো পাত্তা দেবে না, তখন আমার কি হবে? অর্ণব হুড়মুড় করে ওয়াশরুমে চলে গেল। মেহনাজ বেগম কপাল চাপড়াতে বলল, বজ্জাত ছেলে। আনা আয়নার সামনে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে। ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছে। আশুলতা বেগম একটু আগে এসে বকতে বকতে উঠিয়েছে। ঘুম থেকে উঠে দেখলো সকাল 9টা বাজে। 10টা বাজে ওর ক্লাস আছে। রেডি হওয়া শেষে কোনো মতে ব্যাগটা নিয়ে ছুটল। নিচে অর্ষা দাঁড়িয়ে আছে। এই পর্যন্ত 20টার উপরে কল দিয়ে ফেলেছে। ওর জন্য মেয়েটারও দেরি হচ্ছে। আনাকে নামতে দেখে আশুলতা বেগম টেবিলে বসতে বলল। আনা একটু জোরেই বলে উঠল, এখন সময় নেই আম্মু, দেরি হয়ে যাচ্ছে।
তাই বলে খালি মুখে যাবি? আমি ক্যান্টিন থেকে খেয়ে নিব, তুমি চিন্তা করো না। গেলাম আমি। আনায়া বেরিয়ে এলো। বাইরে এসে দেখলো অর্ষা রিক্সা দাঁড় করে রেখেছে। রিক্সায় উঠতে উঠতে বলল, সরি ইয়ার, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। অর্ষা কোনো প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ রইল। পুরোটা রাস্তা দুজনের নীরবতাই কেটে গেল। ভার্সিটির সামনে এলে দুজন নেমে পড়ল, এগিয়ে গেল ভিতরে। ক্লাসে বসে আনায়া সুস্থির নিঃশ্বাস ফেলল। রাইহা এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি রে, আজকে এত দেরি করে এলি? কি রে, আজকে এত দেরি করে এলি? অর্ষা গাল ফুলিয়ে রেখে গম্ভীর কণ্ঠে বলল, মহারানীর ঘুম ভাঙতে দেরি হয়ে গিয়েছিল তাই। তুই আমার উপর এখনো রেগে আছিস? অর্ষা আনায়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিল। বলবে না কথা ওর সাথে? আনায়া কিছু বলবে তার আগে ক্লাসে প্রফেসর চলে এলো। পরপর 3টে ক্লাস শেষ করে ক্যান্টিনে এসে বসেছে আনায়া আর তার বন্ধু মহল। খিদে আনায়ার পেটে চুচু করছে। সকলে কিছু খায়নি। খাবার অর্ডার দিয়ে সবাই আড্ডায় মজল। অর্ষা এখন আনায়াকে ইগনোর করছে। রাইহা দিয়ার সাথে কথা বলছে, তবে ওর সাথে না। আনায়া ভালো করেই জানে অর্ষা ওর সাথে বেশিক্ষণ কথা না বলে থাকতেই পারবে না, নিজে এসেই কথা বলবে। তাই আনায়ও বিষয়টা তেমন পাত্তা দিল না, গল্প করতে ব্যস্ত হলো। খাবার আসলে সবাই খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল। খাওয়া শেষে ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখছে। অনেক দিন হলো ক্লাস আর পড়াশোনার চক্করে ক্যাম্পাস ঘুরে দেখা হয়নি। আনা রাইহার সাথে আগে আগে আর অর্ষা দিয়ার সাথে পিছনে আসছে। কথা বলার এক পর্যায়ে একটা মেয়ে এলো আনায়ার কাছে। হুট করে সামনে কাউকে দাঁড়াতে দেখে আনায়া হাঁটা থামিয়ে দিল। ভদ্রভাবে জিজ্ঞেস করলো, কিছু বলবেন আপু? তোমাকে একজন ভাইয়া ডেকেছে। কে ডেকেছে? নাম তো জানি না, তবে তার পরনে সাদা রঙের পাঞ্জাবি ছিল। আনার কপাল কুঁচকে গেল। সাদা রঙের পাঞ্জাবি পরিহিত কি হতে পারে? 1 সেকেন্ডের মাথায় মনে পড়লো অন্নবী তো সবসময় সাদা রঙের পাঞ্জাবি পরে, কিন্তু ও এখানে আসবে কি করে? ওর তো এখন পার্টি অফিসে থাকার কথা। তবে কি আনায়াকে সারপ্রাইজ দিতে এসেছে? আনন্দে আনায়ার মন নেচে উঠল। খুশি মনে জিজ্ঞেস করলো, কোথায় সে? 3 নাম্বার ক্যাম্পাসের পিছনে তোমার জন্য অপেক্ষা করছে। মেয়েটা চলে গেল। আনায়া কিছু জিজ্ঞেস করবে সেই সুযোগও দিল না। এতক্ষণে অর্ষাও এগিয়ে এসেছে। রাইহার কাছে জিজ্ঞেস করলো। কি হয়েছে রে? রাইহা অর্ষাকে খুলে বলল। রাইহা ফের বলে উঠল, কিন্তু 3 নাম্বার ক্যাম্পাসের পিছনের জায়গাটা অনেক নীরব, সাধারণত সেখানে কেউ যায় না। অর্ষা চিন্তিত মুখে বলল, তাহলে যাওয়ার দরকার নেই। আনায় মন মন করছে। একবার যেতে ইচ্ছে করছে, আবার রাইহার কথা শুনে মনে প্রশ্ন জাগছে। অর্ণব কেন ওকে এমন একটা নীরব জায়গায় ডাকবে? দিয়া বলল, তাও যে দেখ, হতে পারে চেনা কেউ। ঠিক আছে। বলে আনা এগিয়ে যেতে নিল। পিছন থেকে অর্ষা বলে উঠল, আমিও তোর সাথে যাব। অর্ষার সাথে তাল দিয়ে রাইহা আর দিয়াও যাবে বলল। তবে ওরা ক্যাম্পাসের পিছনে যাবে না, একটু আগে দাঁড়িয়ে থাকবে। যতই হোক এমন নীরবে একটা জায়গা বান্ধবীকে একা ছাড়া যাবে না। আনায় ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এই যে একটু আগে অর্ষা ওর সাথে রেগেছিল, কথা বলছিল না, সেই মেয়েটা এখন ওর সেফটির কথা ভেবে ওর সাথে যেতে চাইছে। আনের মনের মাঝে কেমন ভয় করছে। ক্যাম্পাসের সামনে এসে অর্ষা বলল, তুই যা, আমরা এদিকটায় আছি। আনায় ভীতু মনে এগিয়ে গেল। মনের মাঝে কেমন কুকাইছে, হৃদস্পন্দনও অস্বাভাবিক মাত্রায় হচ্ছে। আনায় এগিয়ে গেল। আশেপাশে কারো অস্তিত্ব নেই। দূরে দূরে বুক কাঁপছে। আচমকা কেউ পিছন থেকে আনায়ের নাকের ওপর কিছু চেপে ধরল। আনায় কিছু বলার সুযোগ পেল না। আস্তে আস্তে ভারসাম্য হারাতে লাগলো। লুটিয়ে পড়ল কারো বাহু ধরে। এলোমেলো বিধ্বংস কক্ষ, ছড়িয়ে ছিটে রয়েছে আসবাবপত্রের ধ্বংসশেষ। রক্তাক্ত পুরো মেঝে, জায়গায় জায়গায় ছোপ ছোপ রক্ত লেগে আছে। দেখে মনে হবে কারো রক্তের বন্যা বেয়ে গেছে। সূর্যের আলো ধরণী হতে বিদায় নিয়েছে বহু পূর্বে। অমানিয়সায় ছিঁড়ে গেছে চারপাশ। রাগে ফোঁস করছে অর্ণব। গা বেয়ে ঘাম দরদর করে বেয়ে পড়ছে। পরনের সাদা পাঞ্জাবিতে ছোপ ছোপ রক্তের দাগ। ঘামে ভিজে গায়ের সাথে চিপছে গেছে পাঞ্জাবি। কোনোই পর্যন্ত গোটানো পাঞ্জাবির হাতা। রাগে হাত মুষ্টি বদ্ধ করে রেখেছে। হাতের প্রতিটা রগ বোঝা যাচ্ছে। মাথায় শিরাগুলো রাগে ফুলে উঠেছে। বড় বড় শ্বাস নিচ্ছে নিজেকে শান্ত করার জন্য। তবে শান্ত হওয়ার বদলে আরো বেশি অশান্ত হচ্ছে মন। ইচ্ছে করছে সবকিছু তছনছ করে ফেলতে, আগুন জ্বালিয়ে দিতে। সব ধ্বংস করেও অর্ণবের আক্রোশ কমেনি। এখনো রাগে ফোঁস করছে। ওর থেকে কয়েক হাত দূরে আনায় ভীতু চোখে তাকিয়ে আছে। মেয়েটা ভয়ে ছিটিয়ে
আছে দেওয়ালের সাথে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, চুল এলোমেলো, বিধ্বস্ত রূপে হাঁটুতে মুখ গুজে রয়েছে। কয়েক ঘন্টা আগের ঘটনা। আনায়া নিজের ভারসাম্য রক্ষা করতে না পেরে লুটিয়ে পড়ল কারো বাহু ডরে। মানুষটার মুখে কঠিন হাসি, মস্তিষ্কে চলছে ধ্বংস খেলা। ঠোঁটের কোণে হাসি বজায় রেখে জ্ঞানহীন আনায়াকে এক ঝটকায় কোলে তুলে নিল, অতপর এগিয়ে চলল গন্তব্যে। অর্ষা রাইহা দিয়া দাঁড়িয়ে আছে ৮ ঘন্টা হবে, এখনো আনায়ার আসার নাম নেই। রাইহা বিরক্ত হয়ে বলল, ও কি দেখা করতে গেছে নাকি প্রেম লীলা করতে গেছে? দিয়া বলল, শালায় দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে, চল তো গিয়ে দেখি কি করছে। অর্ষও তাল মিলাল। ৩ জন এগিয়ে গেল ক্যাম্পাসের পিছনের দিকটায়। জায়গাটা পুরোজন মানবশূন্য, আশেপাশে কারো অস্তিত্ব নেই। ৩ জন এদিক সেদিক খুঁজেও কোথাও আনায়ের অস্তিত্ব পেল না। অর্ষা চিন্তিত ভঙ্গিতে বলে উঠল, গেল কোথায়? কেউই তো নেই এখানে। সেটাই তো, গেলে তো আমাদের সামনে দিয়েই যেত। ৩ জনেরই মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে, কি করবে কিছু বুঝতে পারছে না। কোথায় খুঁজবে আনায়াকে? হঠাৎ অর্ষার খেয়াল হলো সাদা পাঞ্জাবি পরা অর্ণব না তো। তাড়াহুড়ো করে ব্যাগ থেকে ফোন বের করলো, ডায়াল করলো অর্ণবের নাম্বারে। একদিন কি মনে করে অর্ণবের নাম্বারটা ফোনে সেভ করেছিল, সেটা যে আজ কাজে লেগে যাবে ভাবতেই পারেনি অর্ষা। রিং হচ্ছে, তবে ফোন রিসিভ হচ্ছে না। 2 বারের মাথায় রিসিভ হলো। ওপাশ থেকে গভীর কণ্ঠ ভেসে এলো। কি বলছেন? অর্ষা বুঝলো এটা তাপসের কণ্ঠস্বর। অর্ষা হতদণ্ড হয়ে শুধালো, অর্ণব ভাইয়া আছে? ওনাকে দিন, আমার জরুরি কথা আছে। আপনি আগে পরিচয় দিন। আমি আনায়ের ফ্রেন্ড অর্ষা। আপনি লাইনে থাকুন, আমি ভাইকে দিচ্ছি। অর্ষার টেনশন হচ্ছে, মেয়েটা কোথায় হাওয়া হয়ে গেল। অর্ণবের কাছে ফোন দিলে অর্ণব বলল, হ্যাঁ অর্ষা বলো। ভাইয়া, আনায়া কি আপনার সাথে? অর্ণব অবাক হলো, আনা ওর সাথে আসবে কোথা থেকে? ওর তো এখন ভার্সিটিতে থাকার কথা। হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল। আনোয়ার তো এখন ভার্সিটি থাকার কথা, ও আমার সাথে আসবে কিভাবে? তুমি কোথায়? আমি ভার্সিটিতে, কিন্তু আনায়াকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না মানে কি? ও আমার সাথেই ছিল, কিন্তু অর্ষ অর্ণবকে সব খুলে বলল, আমরা ভেবেছি আপনি হয়তো আনায়ের সাথে দেখা করতে এসেছেন, কিন্তু ওকে এখন কোথাও পাচ্ছি না ভাইয়া। অর্ষা কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলল। এতক্ষণ বহু কষ্টে কান্না আটকে রেখেছিল। অর্ণব চিন্তিত হলো, মেয়েটা যাবে কোথায়? মাথা কাজ করছে না ওর। আনায়া তো এমন মেয়ে না যে না বলে হুট করে কোথাও চলে যাবে। আমাকে একটা কথা বলো তো, আনোয়ার কি ইউনিভার্সিটিতে কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে বা কারোর সাথে কোনো ঝগড়া? অর্ষা ভাবলো, তবে তেমন কিছুই মাথায় এলো না। না, তেমন কারোর সাথেই ঝগড়া বলতে, হ্যাঁ মনে পড়েছে, আমাদের ভার্সিটির এক সিনিয়রকে একদিন থাপ্পড় মেরেছিল। থাপ্পড় মারার কারণ? অর্ষা অর্ণবকে সেদিনের সকল ঘটনা খুলে বলল। অর্ণব শান্ত মস্তিষ্কে সবকিছু শুনল, অতঃপর অর্ষাকে বলল, তুমি বাসা যাও, আমি দেখছি। কল কেটে গেল। ঘন্টার কাঁটা পেরিয়ে গেছে 4 ঘর। এখনো আনায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। আনায়েদের বাড়িতে কান্নার রোল পড়েছে। আশুরাতে বেগম কাঁদতে কাঁদতে লুটে পড়েছেন খানিক বাদে বাদে। নীলিমা আর আনায়ের চাচি তাকে সামলাচ্ছে। ছোট মিহু কাঁদছে। আশরাফ সাহেব বসে আছে সোফার এক কোণে। বড্ড আদরের একমাত্র মেয়ে তার কিছু হলে কি করবে? আবির আয়ান গেছে অর্ণবের সাথে। আবির আগে থেকে অর্ণবের সাথে ছিল। অর্ণব কিছু কাজে আবিরকে ডেকেছিল পার্টি অফিসে। দুজন বসে সেই বিষয়ে আলোচনা করছিল। এমন সময় অর্ষার কল আসে। অর্ণবের মুখে বোনের নিখোঁজ হওয়ার কথা শুনে দিক শূন্য হয়ে পড়ল। সবাই প্যানিক করল ও অর্ণব মস্তিষ্ক ঠান্ডা রাখল। এখন মাথা ঠান্ডা রাখতে হবে, না হয় পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। তাপসকে বলল গাড়ি বের করতে। যত সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। গভীর ঘুমে আচ্ছন্ন আনায় খানিকটা দূর বসে কেউ ওর দিকে জঘন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। নিকৃষ্ট তার চোখের চাহনি, গা গলিয়ে আসার মতো। আনায়া জেগে থাকলো, নিশ্চয় ফুঁসে উঠল। ইচ্ছে হতো গরম সীসা ওর চোখে ঢেলে দিতে। কেটে গেল আরো ঘন্টা খানেক সময়। আনার মুখে পানির অস্তিত্ব টের পাচ্ছে। চোখ পিটপিট করছে। চোখ খুলে তাকাতে চাইছে, তবে চোখ খুলতে পারছে না। মনে হচ্ছে ঘুম ওর চোখের পাতায় জেঁকে বসেছে। কোনো রকমে টেনে চোখ খুলল। চোখ বুলালো পুরো রুমে। আশেপাশে অপরিচিত সবকিছু। মাথাটা ঝিম মেরে আছে। উঠে বসতে নিবে এমন সময় মুখের সামনে নিশানকে দেখে ঘাবড়ে গেল। আপনি আপনি এখানে কেন? এটা কোথায়?
হ্যাঁ, আমি ছাড়া আর কেই থাকবে বা? বলো পরি, আমি ছাড়া তো তোমার কোনো গতিই নেই। এটা আমার এলাকা, এখন থেকে এখানেই হবে তোমার বসবাস। আনায়া নিশানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আশেপাশে তাকিয়ে রুমের দরজা খোঁজার চেষ্টা করলো। অবশেষে পেয়েও গেল। দরজার লক খুলে টানাটানি করছে, তবে দরজা খুলছে না। দূরে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে নিশান। দরজার বাহির থেকে লক করা, চাইলেও খুলতে পারবে না পরি। তোমাকে আমার আস্তানায় বন্ধু হয়ে থাকতে হবে। আনায়ার আগে ফুঁসে উঠলাম। নিশানের কাছে এসে ওর কলার ধরে বলল, ভালোই ভালোই আমায় যেতে দিন, না হয় ভালো হবে না বলে দিচ্ছি। নিশান কুটিল হাসি হেসে বলল। যেতে না দিলে কি করবে শুনি? আনায়া আশেপাশে খুঁজল, তেমন কিছুই চোখে পড়ল না। আচমকা চোখ পড়ল বিছানার পাশের টেবিলে ছুরি রাখা। আনায়া সেটা হাতে তুলে নিল, নিশানের গলা বরাবর ধরল। বেশি কিছু করব না, একদম খুন করে ফেলবো। নিশান কথার প্রতি উত্তর করল না। একটানা আনার হাত থেকে ছুরিটা নিয়ে নিল। অতপর ওর হাত মুচড়ে পিছনে ঘুরিয়ে হিসিয়ে বলল, কি ভেবেছো প্রতিবার তুমি নিশান আহমেদকে হারিয়ে দিবে? উফ, সেটা মোটেও হবে না। সেদিন ওড়না ধরায় সবার সামনে চড় মেরেছিলে না? আজ আমি তোমার এমন অবস্থা করব, কাউকে মুখ দেখানোর জো থাকবে না। যেখানে কেউ আমার দিকে তাকিয়ে কথা বলার সাহস পায় না, সেখানে তুমি আমি চড় মেরেছিলে। হিসাব তো এখনো বাকি রয়ে গেছে পরি। নিশান উচ্চস্বরে হেসে উঠল। আনায় কিছু করতে পারছে না। নিশান হাত মুচড়ে রাখায় ব্যথা পাচ্ছে। ওকে তো কিছু একটা করতেই হবে। কি করা যায়? আনার মাথায় বুদ্ধি এলো। পা দিয়ে পাড়া দিল নিশানের পায়ে। ব্যথায় মুখ কুচকে আনায়ের হাত ছেড়ে দিল। আনায়ের সাথে সাথে সরে এলো। হাত ছাড়া দিল। মুচড়ে ধরায় ব্যথা করছে। নিশান খুঁড়িয়ে আনায়ের কাছে এলো। ওর চুলের মুঠি ধরে বলল, কি ভেবেছিলে আমার কাছ থেকে মুক্তি পাবে? তোর ভাবনা ভুল। এই সামান্য আঘাতে নিশান আহমেদের কিচ্ছু হয় না। নিজের ধ্বংসের জন্য প্রস্তুতি হ। নিশান আনায়াকে এক ধাক্কায় বিছানায় ফেলে দিল। একটু একটু করে এগিয়ে আসছে আনায়ের পানে। ঠোঁটের কোণে লেগে আছে কুৎসিত হাসি। নিশানার চোখের চাহনিতে আনায়ার গায়ে গুলিয়ে এসছে। ও পিছিয়ে যাচ্ছে। পিছনের জায়গা নেই। আনায়ার নিজেকে অসহায় লাগছে। মনে মনে আল্লাহকে ডাকছে। ও এখন কি করবে? কিভাবে রক্ষা করবে নিজেকে এই নরপিচাসের হাত থেকে? ওকে কিছু একটা করতেই হবে। এখানে ওকে রক্ষা করার কেউ নেই। বারবার চোখের সামনে অর্ণবের মুখটা ভেসে উঠছে। আনায়া নিজেকে শান্ত করল। আশেপাশে তাকালো। পাশে রাখা টেবিল ল্যাম্পে তুলে নিল হাতে। নিশান আনায়ার খুব কাছে। এমন সময় আনায়া টেবিল ল্যাম্প দিয়ে বাড়ি দিল নিশানের মাথায়। নিশান ছিটকে অপর পাশে পড়ে গেল। মাথা চেপে ধরে বসে পড়ল। কানের পাশ থেকে রক্ত ঝরছে। টপ টপ করে ফ্লোরে পড়ে সাফেদ মেঝে মুহূর্তেই লাল রঙে রঙিয়ে গেল। নিশান কানের পাশে হাত ছোঁয়ালো। হাতে রক্ত দেখে উন্মাদ হয়ে গেল। ওকে দেখে মনে হচ্ছে ও পাগল হয়ে গেছে। উচ্চস্বরে হেসে দিল। হাসতে হাসতে বলল, মাথায় আঘাত করে ভালো বললে না পরি, একটুও ভালো বললে না। এখন এর ফল ভোগ করার জন্য প্রস্তুত হও। তোমার ধ্বংসর প্রহর শুরু হলো বলে ধ্বংসর জন্য প্রস্তুতি নাও। বিধ্বস্ত অবস্থায় আবিরের বুকে মুখ গুজে বসে আছে আনায়া। ভয়ে এখনো খানিক বাদে কেঁপে কেঁপে উঠছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে। রুমের অবস্থা দেখে মনে হচ্ছে এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে। আনায়ার সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নিশান। প্রায় মৃত অবস্থা ওর। কোনো নড়াচড়া নেই। নিষ্প্রাণ অবস্থায় পড়ে রয়েছে। আনায়া ভীত চোখে সেদিকে তাকিয়ে আছে। অর্ণব আনায়ার থেকে কিছুটা দূরত্বের চেয়ারে বসে রক্তিম চোখে নিশানের দিকে তাকিয়ে আছে। ওকে এতটা মেরেও অর্ণবের আক্রোশ মেটেনি। অর্ণব পারলে এখনই নিশানকে জীবিত কবর দিয়ে দেয়। ওর কত বড় সাহস! ও অর্ণব শিকদারের মায়াবতীর পানে হাত বাড়ায়, তাকে কলঙ্কিত করার চেষ্টা করে। অর্ণবের এক পাশে তাপস দাঁড়ানো। অর্ণব গভীর মুখে এক কোণে দাঁড়িয়ে আছে। সবার মাঝে নীরবতা বিরাজ করছে। একটু আগের ঘটনা। আনায়া নিশানকে টেবিল ল্যাম্প দিয়ে আঘাত করায় নিশান ছিটকে পড়ে যায়। অতঃপর ফুঁসে ওঠে আনায়ের দিকে দ্বিগুণ ক্রোধ নিয়ে এগিয়ে আসতে নাই। আনায়া পুনরায় প্রস্তুতি নিয়ে রেখেছে। এবার নিশান কাছে এলে সর্বশক্তি দিয়ে আঘাত করবে। এতে যদি নিশান মরেও যায় ওর কিছু যায় আসে না। ও নিজেকে সেভ করতে হবে। আনায়া এতক্ষণে এটা বুঝে গেছে এখানে ওকে সাহায্য করার মতো কেউ নেই। আর না সিনেমার হিরোর মতো কেউ এসে ওকে বাঁচাবে। তবে মনে মনে কারো আগমনের প্রত্যাশা করছে। নিশান মাথা দুই হাত দিয়ে চেপে ধরে উঠে দাঁড়ালো। মাথায় আঘাত লাগায় নিজেকে কন্ট্রোল করতে পারছে না।
চারপাশ কেমন ভন ভন করে ঘুরছে। এগিয়ে গেল আনায়ার দিকে। আনায়ার হাতে ধরতে নিবে এমন সময় রুমের দরজা ভেঙে ফেললো কেউ। ধপাস করে দরজা নিচে পড়ার শব্দে নিশান সেদিকে তাকালো। অর্ণব, আবির, আয়ান, তাপস এক সিরিয়ালে দাঁড়িয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে চারজন একসাথে দরজায় আঘাত করেছে। নয় এত মজবুত দরজা ভাঙার কথা না। অর্ণব একবার চোখ তুলে চাইল আনায়ার পানে। আনায়ার বিধ্বস্ত অবস্থা, মেয়েটার অবস্থা এলোমেলো, রুমে রক্তের অস্তিত্ব। তবে কি অর্ণব আসতে দেরি করে ফেলল? ওর মায়াবতীকে রক্ষা করতে পারল না? অর্ণবের দৃষ্টি আটকালো নিশানের হাতের ওপর, যেটা এখন আনায়ের হাত ধরে রেখেছে। রাগে দপদপ করে জ্বলে উঠল অর্ণবের কপালের রগগুলো। গট গট পায়ে ভিতর ঢুকে এক লাথি দিয়ে নিশানকে ফেলে দিল। হুট করে আক্রমণ করায় নিশান নিজেকে সামলানোর সময় পেল না। অর্ণব কোনো কথা না বলে নিশানকে মেঝে থেকে তুলল। অতঃপর শুরু করলো উত্তম মাধ্যম দেওয়া। নিশান পড়ে পড়ে অর্ণবের মার খাচ্ছে। উল্টা আক্রমণ করার শক্তিও ওর নেই। মাথায় আঘাত লাগায় এখনো নিজেকে সামলালেই উঠতে পারছে না। অর্ণব দিক শূন্য হয়ে বেধড়ো মেরেই চলেছে নিশানকে। মারছে আর গর্জে উঠে বলছে, তোর এত বড় সাহস, তুই আমার কলিজায় হাত দিস? হারামের বাচ্চা, তোর ওই কলিজা আমি তাই না বাইর করবো। এরপর তোরে কুচি কুচি করে কুকুরকে খাওয়াবো, জানোয়ারের বাচ্চা। অর্ণব হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। নিশানের অবস্থা নাজেহাল, মুখ ফুটে রক্ত বের হচ্ছে। এক পর্যায়ে তাপস অর্ণবকে আটকে ধরল। অর্ণব রক্তিম চোখে তাকালো তাপসের দিকে। এই তাপস, ছাড় আমাকে, না হয় তোকে সহ মারবো। ভাই ছেড়ে দিন ওকে, না হয় মরে যাবে, তারপর পুলিশ কেস হবে, আরো কত ঝামেলা। এই, তুই আমার পুলিশের ভয় দেখাস? ওই 2 টাকার পুলিশ অর্ণব শিকদারের পকেটে নিয়ে ঘুরে। ওর এত বড় সাহস আমার মায়াবতীর দিকে হাত বাড়ায়। আমার মায়াবতীর দিকে যে হাত বাড়াবে, সে হাত আমি কুচি কুচি করে ফেলবো, তাকে আমি খুন করে ফেলবো। এতে যদি আমার জেলে যেতে হয় তাতেও আমি রাজি আছি। লাগলে জেলে যাব, তাও আমি ওকে খুন করব। মায়াবতীর জন্য জেলে যাওয়া কোনো ব্যাপারই না। তাপস ব্যর্থ হলে অর্ণবকে আটকাতে। অর্ণব আরো কিছুক্ষণ নিশানকে আঘাত করল। নিশান লুটিয়ে পড়েছে মেঝেতে। অর্ণব উন্মাদের মতো এগিয়ে গেল আনায়ের দিকে। মেয়েটা ভীত চোখে ওর দিকে তাকিয়ে আছে। অর্ণব আনায়ের গালে হাত রাখল। সারা মুখে হাত বুলিয়ে দিতে ব্যাকুল কণ্ঠে শুধালো, মায়াবতী, হ্যাঁ মায়াবতী, কথা বলো আমার সাথে। আমায় বলো, তোমার কোনো ক্ষতি করেছে? ছুঁয়েছে তোমায়? আনায় মাথা নেড়ে না জানালো। অতবার হাত বাড়িয়ে দিল। অর্ণব হাত দেখতে লাগলো। কোণের আশপাশটা নীলচে বর্ণ ধারণ করেছে। দেখে মনে হচ্ছে কেউ শক্ত করে চেপে ধরেছে। অর্ণবের খানিকটা শান্ত হওয়া রাগ যেন মুহূর্তে ধপ করে বেড়ে গেল। ওই কুত্তার বাচ্চা তোমার হাত মুচড়ে দিয়েছিল? আনায় ইশারায় হ্যাঁ বোঝালো। অর্ণব আনায়ের কাছ থেকে উঠে গিয়ে নিশানের হাতের ওপর পাড়া দিয়ে ধরল। চিৎকার করে বলল, কোন হাত দিয়ে আঘাত করেছিস আমার মায়াবতীকে? ডান হাত নাকি বাম হাত? মুচড়ে ধরল নিশানের হাত। দাঁতে দাঁত চেপে বলল, তোর যে হাত দিয়ে ওকে আঘাত করেছিস, সেই হাত আমি ভেঙে কুড়ো কুড়ো করে দেবো। নিশান ব্যথায় আর্তনাদ করছে। তবে সেগুলো অর্ণবের কান পর্যন্ত পৌঁছালো তো। ও নিশানকে আঘাত করেই চলেছে। আচমকা অর্ণবের চোখ পড়ল মেঝেতে পড়ে থাকা ছুরির ওপর। সেটা তুলে নিল হাতে। ছুরি দ্বারা আঘাত করলো নিশানের হাতে। হাত কেটে রক্ত গড়িয়ে পড়ছে। নিশান গলা কাটা মুরগির মতো ছটপট করছে। কিন্তু অর্ণবের হুঁশ নেই। ও উন্মাদ হয়ে গেছে। অর্ণবকে দেখে পুরো সাইকো লাগছে। এক পর্যায়ে আয়ান আর সহ্য করতে পারল না। এগিয়ে গেল অর্ণবের কাছে। ওর হাত থেকে ছুরি নিয়ে দূরে ছুঁড়ে ফেলল। ধমকানো স্বরে বলল, অনেক হয়েছে অর্ণব, আর একটু বাড়াবাড়ি করলে না ছেলেটা মরে যেতে পারে, শান্ত হও। অর্ণব আয়ানের কথা ওপর কোনো কথা বলল না। দপ করে বসে পড়ল এক কোণে রাখা চেয়ারে। মাথার চুল খামছে ধরল। অর্ণব ভাবতে পারছে না ও আর একটু দেরি করে এলে কি হতো, কত বড় সর্বনাশ হয়ে যেত। পুরো রুম জুড়ে পিন পতন নীরবতা। কারো মুখে কোনো শব্দ নেই। একটু পরপর গুঙ্গানো শব্দ হচ্ছে। বিকট শব্দে বেজে উঠলেও আবিরের ফোন। পকেট থেকে ফোন বের করে রিসিভ করলো। অপর পাশ থেকে নীলিমা ব্যাকুল কণ্ঠে শুধালো, আনায়াকে পেয়েছো? হ্যাঁ পেয়েছি। তাহলে তাড়াতাড়ি বাসায় এসো, আম্মুর অবস্থা ভালো না, বারবার জ্ঞান হারাচ্ছেন, পাগলামো করছে। আম্মুকে বলো আয়নাকে পাওয়া গেছে, আমরা আসছি, টেনশন না করতে। আয়না সহি সালামতে আছে। নীলিমা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আবির কল কেটে দিয়ে বলল, এবার বাড়ি চলো, বাড়িতে সবাই টেনশন করছে। তাপস আগে বেরিয়ে গেল। অন্য বানায়ের দিকে এগিয়ে যেতে নিলে আনা আবিরের বুকে আরো কিছুটা কুটিয়ে গেল। অন্য বুঝলো মেয়েটা ভয় পেয়েছে, তাই আনায়াকে না ঘেটে বাইরে চলে গেল। আবির বোনকে নিজের সাথে আগলে নিয়ে উঠে দাঁড়ালো। তাপস ড্রাইভ করছে, ওর পাশে অর্ণব, পিছনে আয়ান, আবির, আয়ানা, 3 ভাই বোন। আয়না এখনো আবিরের বুকে মুখ গুজে রয়েছে।
মুখ তোলেনি। অর্ণব লুকিং গ্লাসে আয়নার দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেলল। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। আয়নার ড্রয়িং রুমে সবাই বসে আছে। অর্ণবের পরিবারও এসেছে। অর্ণবের বাবা আর আনেয়ার বাবা কথা বলছেন। আবির, আয়ান, অর্ণব বসে কিছু বিষয় নিয়ে আলোচনা করছে। মেহনাজ বেগম আশালতা বেগমকে বোঝাচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। আনায়া নিজের রুমে আছে। বাড়িতে আসার পর মেয়েকে বুকে জড়িয়ে আশালতা বেগমের সে কি কান্না। এমনি সময় মেয়েকে বুকে রাখেন না, আর আজ মেয়েকে ছাড়তেই চাচ্ছিলেন না। ওনাকে দেখে মনে হচ্ছিল উনি পারলে আনায়াকে বুকের মাঝে লুকিয়ে রাখেন, যেন তার মেয়ের ওপর কারো বদ নজর না পড়ে। খানিক সময় পরে আনায়াকে রুমে পাঠিয়ে দেয়। আনিয়া রুমে এসে সোজা গোসলে চলে গেল। শরীর কেমন ঘিনঘিন করছে, মাথা চক্কর দিচ্ছে, ক্লান্ত লাগছে। ক্লান্তিতে হাত পা ভেঙে আসছে। আনায়া গোসল করে বেরিয়ে দেখল আশালতা বেগম খাবার নিয়ে ওর জন্য বসে আছে। আনায়ার মলিন মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। আশালতা বেগম যত্নের সাথে মেয়েকে খাইয়ে দিচ্ছেন। আনায়াও তৃপ্তি নিয়ে খাচ্ছে। বহুদিন পর যেন এতটা তৃপ্তি নিয়ে খেল। খাওয়া শেষে আশালতা বেগম বললেন, তুই শুয়ে পড়, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ঘুমালে শরীর ভালো লাগবে। আনায়া কথা বাড়ালো না, চুপচাপ শুয়ে পড়ল, একদম বাচ্চা মেয়েদের মতো। আশালতা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আনায়া ফিরে গেল ছোটবেলার সময়টাই, যখন ওর আম্মু ওর মাথায় হাত বুলিয়ে ওকে ঘুম পাড়াতো। ক্লান্ত থাকায় কয়েক মিনিটের মাঝে আনায়া ঘুমিয়ে গেল। আশালতা বেগম মেয়ের শরীরে চাদর টেনে দিয়ে নিঃশব্দে বেরিয়ে এলো। আনায়া গভীর ঘুমিয়ে মগ্ন। অর্ণব আস্তে করে ওর রুমের দরজা খুলল, কোনো শব্দ ছাড়া প্রবেশ করলো। কিছুক্ষণ তাকিয়ে রইল আনায়ার মলিন মুখের দিকে। অর্ণবের সেই সময়টার কথা ভাবলেই বুকে মোচড় দিয়ে ওঠে। অর্ণব এগিয়ে গেল আনায়ার কাছে। আনায়ার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল। কিছু সময় এক ধ্যানে তাকিয়ে রইল ওর মায়াবতীর পানে। আলগোছে আনায়ার হাত নিজের হাতের মুঠোয় পরে নিল। মনে মনে একটা সিদ্ধান্ত নিল, অথবা আনায়ের লালাটে উষ্ট ছুঁয়ে দিল। বেরিয়ে এলো রুম থেকে। সোফায় বসে আছে সবাই। গম্ভীর পরিস্থিতি। সবাই গম্ভীর মুখে অধীর আগ্রহে অর্ণবের পানে চেয়ে আছে। অর্ণব বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে, কিছু একটা ভাবছে। ভাবনা শেষে মুখ খুলল, আমি আপনাদের একটা কথা বলতে চাই। আজ এই মুহূর্তে আমি আনায়াকে বিয়ে করতে চাই। অর্ণবের কথাটা ছোট ছোট বিস্ফোরণ ঘটল সবার মাঝে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে অর্ণবের পানে। এমন সময় অর্ণবের থেকে এমন কথা আশা করেনি কেউ। যেখানে আনায়ার এমন অবস্থা, ও এক প্রকার ট্রমার মধ্যে আছে, সেই মুহূর্তে অর্ণব কিভাবে বিয়ের কথা বলতে পারে? আর বললেও আনায় কি সেটা মেনে নিবে? রাজি হবে বিয়েতে? ইমতিয়াজ সাহেব, আশরাফ সাহেব একে অপরের দিকে চাওয়াচাইনি করছেন। ইমতিয়াজ সাহেব অসহায় দৃষ্টিতে ছেলের দিক তাকিয়ে আছে। এমন সিরিয়াস মুহূর্তে ছেলে তার এমন কথা বলবে, উনি সেটা আশা করেননি। অবাক তার সাথে শুধালো, বিয়ে? হ্যাঁ, বিয়ে। তোমরা যেভাবে আমার দিকে তাকাচ্ছ, মনে হচ্ছে আমি বিয়ে করতে না কারো হাত ধরে পালিয়ে যেতে চাইছি। আরে বাবা, ছেলে বড় হয়েছে, ছেলেকে বিয়ে করিয়ে নাতি নাতনির মুখ দেখবে তা না। তুমি বিয়ের কথা শুনে আকাশ থেকে পড়ছো জানো। ইমতিয়াজ সাহেব বুঝলো এই ছেলেকে ঘটানো যাবে না। ছেলে তার বিয়ে পাগল হয়ে গেছে, এখন বিয়েটা না দিলে তার মান সম্মান এখানেই শেষ। ইমতিয়াজ সাহেব আশরাফ সাহেবের দিকে তাকালো। আশরাফ সাহেবের বুঝতে একটু সময় লাগলো না তার ইশারা। তিনি দেনা মনে করে বলল, কিন্তু আনায়া রাজি হবে তো? আনায়ার বিষয়টা আপনি আমার উপর ছেড়ে দিন আঙ্কেল। ওকে রাজি করানোর দায়িত্ব আমার। আজকের ঘটনার পর ওকে নিয়ে আমি আর কোনো রিস্ক নিতে চাই না। ওকে রাজি করতে পারলে আমাদের তেমন কোনো সমস্যা নেই। অনুবের বুকের ওপর থেকে কিছুটা বোঝা কমে গেছে। ও প্রথমে ভয় পেয়েছিল এই ঘটনার পরে আনায়ার বাবা মা বিয়েতে রাজি হবে তো। তাদের থেকে সম্মতি পেয়ে খুশি হলো। এখন আনায়াকে রাজি করাতে পারলেই হলো। আনায়া বিষণ্ণ মনে এক ধ্যানে তাকিয়ে আছে রাতের আকাশের পানে। কালো মেঘে ঢাকা আকাশ, এক ফালি চাঁদ কালো মেঘেদের মাঝ থেকে উকি দিতে চাইছে, তবে সফল হচ্ছে না। আনায়ার এক মুহূর্তের জন্য মনে হলো ও জীবনটাও তো কালো মেঘে ঢেকে যেতেই নিচ্ছিল। শেষ মুহূর্তে এসে কালো মেঘগুলো সরে আলোর উৎস দেখা দিয়েছে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আনায়ার সেই সময়টার কথা ভাবলেও গায়ে কাটা দিয়ে ওঠে। দম বন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। মস্তিষ্ক এলো মেলো হয়ে যায়। জঘন্য সেই অনুভূতি। আনায়া সে সব থেকে বেরিয়ে আসতেই চাইছে, তবে পারছে আর কই। আমরা যেসব স্মৃতি ভোলার চেষ্টা করি, কেন যেন সেগুলো বেশি বেশি আমার
মস্তিষ্কে গেঁথে যায়। বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কক্ষের আটকে রাখা দ্বার খুলে কেউ প্রবেশ করলো। হয়তো আধারের মাঝে আলোর অস্তিত্ব নিয়েই তার আগমন ঘটল। আধারকে সরিয়ে আলোয় রাঙিয়ে তোলার জন্য নিঃশব্দে এগিয়ে গেল কয়েক ধাপ। আশেপাশে খুঁজেও কাঙ্ক্ষিত ব্যক্তিটি পেল না। আংশিক দেখা মিলল কাঙ্ক্ষিত ব্যক্তির ওড়নার কোণা। দাঁড়ানো হলো তার কাঙ্ক্ষিত ব্যক্তি ব্যালকনিতে বসে। এগিয়ে গেল সেদিকে, পিছনে দাঁড়িয়ে কাশি দিল। আনা নিজ ধ্যানে মগ্ন ছিল। কারো আগমনে চমকে উঠে ফিরে তাকালো, তবে সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল না। আলগোছে নজর ঘুরিয়ে নিল। চোখের সামনে ভেসে উঠল সেই সময়কার বিভৎস কিছু দৃশ্য, অনবের অমানবিক আচরণ, উম্মাদের মতো নিশানকে আঘাত করার সেই বিভীষিকাময় দৃশ্যগুলো। আনা চোখ বুঝে নিল, মনে করতে চায় না সেসব স্মৃতি। ফোঁস করে দম ফেলল। অর্ণব এগিয়ে এসে আনায়ের থেকে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ালো। আনায়কে কিছুটা সময় দিল নিজেকে সামলে নেওয়ার। অতঃপর গলা ছেড়ে শুধালো, এখন কেমন লাগছে? শরীর বেশি খারাপ লাগলে বলো, ডক্টরকে ডাকি। আনায় ভেবেছিল চুপচাপ থাকবে, কিন্তু এই লোক ওকে চুপচাপ থাকতে দিল তো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, তার দরকার নেই, ঠিক আছি আমি। শিওর? হ্যাঁ। দুজনের মাঝে নীরবতা। আনায় আকাশের দিকে তাকিয়ে আছে। অর্ণব ভাবছে কিভাবে কথাটা বলবে। আনায় কিভাবে নিবে? রাজি হবে তোর মায়াবতী? অর্ণব বুক ভরে নিঃশ্বাস নিল। মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার সময়ও ওর এতটা নার্ভাস লাগে না যতটা এখন আনায়ের সামনে লাগছে। এর জন্য বোধহয় বলে, ছেলেরা দুনিয়ার সবার সামনে বাঘ হলেও শখের নারীর কিংবা বইয়ের সামনে বিড়াল হয়ে যায়। অর্ণবের অবস্থাও তেমন হয়েছে। বড় নেতাদের সামনে বুক চড়া করে রাশ ভারী কণ্ঠে বক্তব্য দেওয়ার বেলায় সামান্য ভয় হয় না, তবে এখন হচ্ছে এই যে পুচকে একটা মেয়ের সামনে সামান্য কথা বলতে তার বুক ধরপড় করছে, হাঁটু কাঁপছে। ভয় হচ্ছে যদি ফিরিয়ে দেয়। অর্ণব সকল ভাবনা বাদ দিল। গলা খেকারি দিয়ে বলল, একটা কথা বলার ছিল। বলে ফেলুন। বিয়ে করতে চাই। করে ফেলুন। বাধা দিয়েছে কে? তুমি। আমি? আমি কিভাবে? তোমাকেই তো বিয়েটা করতে যাচ্ছি, কিন্তু তুমি তো রাজিই হচ্ছ না। হ্যান্ডসাম, ড্যাশিং, তাগড়া যুবক এমপি শত শত মেয়েদের ক্রাশকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছ। আনার ভ্রু উঁচু করে তাকালো। আমি কি বলেছি শত শত মেয়েদের ক্রাশ নামক বাস এমপিকে আমার পেছনে ঘুরতে? সেটা বলনি, কিন্তু রাজিও তো হচ্ছ না। রাজি হওয়া না হওয়া পুরোটাই আমার ইচ্ছে। অর্ণব কথার পৃষ্ঠে বলার মতো কিছু খুঁজে পেল না। আনায় কি ওর কথাগুলো মজা হিসেবে নিল? মনে তো হচ্ছে তাই। সিরিয়াসলি নিলে উত্তরগুলো এমন হতো না। অর্ণব ফের বলে উঠল, আনায়, আমি কিন্তু সিরিয়াস, মজা করছি না তোমার সাথে। আজ এই মুহূর্তে আমি তোমায় বিয়ে করতে চাই। আনায়ের কপালে কয়েকটা ভাঁজ পড়ল। গম্ভীর কণ্ঠে শুধালো, করুণা করতে চাইছেন? ভালোবাসতে চাইছি। আমার তো মনে হচ্ছে না ভাবছেন আজকের পর অন্য কেউ মেয়েটাকে বিয়ে করবে না। তার উপর করুণা করা যেতেই পারে। করুণা করলে কান খুলে শুনে রাখুন, আমার আপনার করুণা চাই না। অর্ণবের রাগ হলেও বুঝতে পারছে আনাই মুহূর্তে যা বলছে ভেবে চিনতে বলছে না। ও এখনো ট্রমার মধ্যে আছে, কিন্তু তাই বলে এসব বলবে? অর্ণব একটানে আনায়াকে নিজের কাছে নিয়ে নিল। দুজনের মাঝে এক হাত সমপরিমাণ দূরত্ব। অর্ণব চোখে চোখ রেখে বলল, করুণা নয়, এটা আমার ভালোবাসা। ভালোবেসে সারা জীবন আগলে রাখতে চাইছি আমার হৃদ কঠোরে, করুণা করে নয়। আমি তোমাকে নিয়ে কোনো প্রকার রেস্ট নিতে চাই না। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমার মায়াবতী পবিত্র স্নিগ্ধ, সে আমার কাছে সবসময় স্নিগ্ধ থাকবে। এই অর্ণব শিকদার বেঁচে থাকতে তার গায়ে কোনো কলঙ্ক আমি আসতে দিব না। গরিব। আনায় কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। নির্বাক ভঙ্গিতে তাকিয়ে রইল অর্ণবের চোখে। মানুষটা ওকে এতটা ভালোবাসে? ওর বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটা তো সত্যি। অর্ণব ওকে যথেষ্ট ভালোবাসে। না হয় লোকটা ওর জন্য একটা মানুষকে আদমরে বানিয়ে ফেলেছিল। পারলে খুনি করে ফেলতো, শুধু আয়ান বাধা দিয়েছিল বলে। অর্ণব গম্ভীর কণ্ঠে বলল, বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করো, একটু পরও আমাদের বিয়ে। এই বিয়েতে আমার মত নেই। অর্ণব যেতে গিয়েও থেমে গেল। পিছু ফিরে বলল, মত না থাকলে মত পাল্টাও, এখনো অনেক সময় আছে। বিয়ে হবে এবং সেটা আজকে হবে। কথা শেষ করে অর্ণব গটগট পায়ে চলে গেল। আনায়া বিড়বিড় করে বলল, খুব ইসলো। আনায়া নিজের রুমে বসে আছে। এর মাঝে আগমন ঘটল অর্ষা, নীলিমা আর মিহির। নীলিমার হাতে লাল রঙের বেনারসি শাড়ি, সাথে কিছু গহনা।
নীলিমা আনায়াকে ওয়াশরুমে পাঠিয়ে দিল চেঞ্জ করে আসার জন্য। নিজ হাতে বোন সমতুল্য ননদকে শাড়ি পরিয়ে দিচ্ছে। মিহি খোঁচা মেরে বলল, শেষ পর্যন্ত রাজনীতি করা এমপি সাহেবকে বিয়ে করছো? আনায়া বিড়বিড় করে বলল, বিয়ে না করে উপায় আছে? যেভাবে হুমকি দিয়ে গেছে, বিয়ে করবো না বলে দেখা যাবে তুলে নিয়ে চলে যাবে, বজ্জাত লোক একটা। কি হলো, কি বিড়বিড় করছো? হ্যাঁ করছি বিয়ে, তাতে তোর কি? তোর পছন্দ হলে বল, তোর সাথে বিয়েটা দিয়ে দিই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এসব কি বলো? অর্ণব ভাইকে আমি জিজুর নজরে দেখি, আর আমি এখনো ছোট, আমার এখনো বিয়ের বয়স হয়েছে নাকি?